এক কুখ্যাত অপরাধী বিনোদ চৌহান পারুল সোলাঙ্কির সঙ্গে বিয়ে হওয়ার ঠিক 4 দিন আগে তাকে হত্যা করা হয়, তাও আবার তখন যখন সে অপরাধের দুনিয়া ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আজ এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে এই খুনের রহস্য প্রকাশ্যে আসবে। ক্রাইম পেট্রোল সতর্ক। বিনোদ চৌহান তার হবু স্ত্রী পারুল সোলাঙ্কিকে কথা দেয় যে অপরাধের দুনিয়া ছেড়ে সে এক নতুন জীবন শুরু করবে। শাড়ির দোকানের এক মালিক চমকে যায় যখন বিনোদ সব শাড়ির টাকা দেয় যেগুলো পারুল বিয়ের জন্য কিনেছে, কারণ বেশিরভাগ সময়ই তাকে বিনোদের কাছ থেকে জোর জবরদস্তি টাকা আদায় করতে হতো। বিনোদ শেষ পর্যন্ত তার মায়ের কথা শুনে সংসার করার সিদ্ধান্ত নেয়। তার আর পারুলের বিয়ের কার্ড চতুর্দিকে পাঠানো হচ্ছে, পুরো শহরকে নিমন্ত্রণ করা হচ্ছে। গয়নার কারিগর আশিস কাপারিয়া, যার বাবা রৌনক কাপারিয়াকে বিনোদ চৌহান মেরেছিল, তাকেও নিমন্ত্রণ করা হয়। আর মুদিখানার দোকানের মালিক আনন্দ মিস্ত্রিকেও নিমন্ত্রণ করা হয়। একদিকে যেমন বিনোদের বাড়িতে তার বিয়ের তোড়জোড় চলছিল, আর অন্যদিকে 11 বছরের হর্ষ মিস্ত্রি উদ্বিগ্ন আর চিন্তিত ছিল। কোনো একটা কথা তাকে খুব কষ্ট দিচ্ছিল। পারুলের বাবা মা লালচন্দ্র সোলাঙ্কি আর কোকিলা সোলাঙ্কি পারুলের সাথে বিনোদের বিয়ের সিদ্ধান্ত নিয়ে কিছুটা অখুশি ছিল, কিন্তু পারুল নিশ্চিত যে সে ঠিক করেছে। এই সব কিছুর থেকে আলাদা 3টে লোক একটা খুনের পরিকল্পনা করছে, বিনোদ চৌহানকে খুন। আর পুরো প্ল্যানিং এর সাথে তারা সেটা করছে। 2 হামলাকারী পারুল আর বিনোদের মা কমলাকে ধরে, আর তৃতীয় জন বিনোদ চৌহানকে মেরে ফেলে। একজন নামকরা অপরাধীকে মেরে ফেলা হয়েছে। বিচার করে দেখা গেছে তার অপরাধের ইতিহাসের কথা, কিন্তু পুলিশের মনে হয় এই হত্যার পিছনে বংশ পরম্পরাগত কোনো শত্রুতা থাকতে পারে। আর সেই বিষয়ে বিনোদের 2 ভাই হিতেন এবং ধাবানকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু এই হত্যার পিছনে তার ভাইদের কোনো হাত থাকার কোনো সূত্র পাওয়া যায়নি। বিনোদের খাস লোক পুনিত আর ধীরেনকেও জিজ্ঞাসাবাদ করা হয়। সেই রাতে বিনোদের সঙ্গে ওদের না থাকাটা বেশ আশ্চর্যজনক মনে হচ্ছিল, কিন্তু ওরা বলে যে ওরা মৌরিকানাল গ্রামে বিনোদের বিয়ের কার্ড দিতে গিয়েছিল। পারুলকে জিজ্ঞাসা করা হয় যে বিনোদের কোনো প্রাণের ঝুঁকি ছিল কিনা, কিন্তু সে না বলে। বিনোদের হঠাৎ এরকম ভাবে অপরাধ দুনিয়া ছেড়ে দেওয়া আর সংসার করার বিষয়টাও ভেবে দেখা হয়। আর তখনই সামনে আসে পারুল এবং বিনোদের প্রেম কাহিনী। কি করে একদিন পারুলকে বাজারে দেখে তার ভালো লেগে গিয়েছিল। পারুলের কাছে আসার জন্য তাকে প্রত্যেক দিন বোরপাড়িয়া থেকে গড়পাড় পর্যন্ত পৌঁছে দিয়ে যেত। পারুল একজন ডিভোর্সি, সে আনন্দ মিস্ত্রির প্রথম স্ত্রী আর হর্ষ মিস্ত্রির মা। পুলিশ এটা দেখে চমকে যায় আর আনন্দকেও জিজ্ঞাসাবাদ করে। সে বলে যে সে আর পারুল আলাদা হয়ে গেছে আর দুজনের ডিভোর্স হয়ে গেছে। পারুলের সঙ্গে বিনোদের বিয়ের বিষয়ে সে তখন জানতে পারে যখন তাদের বিয়ের কার্ড হাতে পায়। সে পারুলকে বলতে চায় যে তার এই সিদ্ধান্ত ভুল, কিন্তু পারুলের সঙ্গে কোনো কথা না হওয়ায় সে চুপ হয়ে যায়। সে এই সিদ্ধান্ত পারুলের ওপরই ছেড়ে দেয়, কারণ নিজের জীবন সামলাতে সে ব্যস্ত ছিল, যার একটা বড় অংশ ছিল তার ছেলে হর্ষ। তার মা চলে যাওয়াতে সে আঘাত পায়। কোনো রকম কোনো পুরনো শত্রুতার খোঁজ না পাওয়ার ফলে পুলিশ বিনোদের অতীতের ইতিহাস অর্থাৎ অপরাধের জগৎ সম্পর্কে খোঁজ নিতে শুরু করে। তাদের এই তল্লাশি 2টো গ্যাংয়ের কাছে নিয়ে যায়। হায়দারের গ্যাং, যাদের সাথে বিনোদ আগে কাজ করত, আর ফারুকের গ্যাং। হায়দারদের ছেড়ে সে পরে ওই গ্যাংয়ে যোগ দেয়। হায়দারের গ্যাংয়ের সঙ্গে থাকার সময় বিনোদ গয়নার ব্যবসায়ী রৌনক কাপারিয়াকে খুন করেছিল, আর তারপর ফারুকের গ্যাংয়ে যোগ দিয়ে সে দেবেন্দ্র আর কমলেশ সাংভি, 2 ভাই যারা বড়দায় ল্যান্ড ডিলার ছিল, তাদের হত্যা করে। 2টো হামলাই হয় তোলার টাকা না দেওয়ার জন্য। হায়দার আর ফারুক ঠিক করে নিয়েছিল যে তারা দুজনেই এলাকা ভাগ করে ফেলেছে, আর এখন ওদের নিজেদের মধ্যে শত্রুতা নেই। আর বিনোদ চৌহানের সাথেও তাদের কোনো শত্রুতা ছিল না। তাহলে বিনোদকে কে হত্যা করলো? কেসটা এরকমভাবে কয়েক মাস চলতে থাকে, আর তারপর স্থানীয় ক্রাইম ব্রাঞ্চের হাতে আসে। ক্রাইম ব্রাঞ্চ এবার সম্পূর্ণ মনোযোগ দিয়ে কেসটাতে পুরনো শত্রুতার উপর নজর দেয়। তারা একটা ব্যাপারে নিশ্চিত হয় যে হামলাকারীরা কোনো সূত্র বা চিহ্ন রেখে যায়নি, তারা শুধু বিনোদকে হত্যা করেছিল। পারুল আর বিনোদের মায়েরও কোনো ক্ষতি করেনি। তাহলে এটা কি হামলাকারীদের পরিচয় লুকানোর চেষ্টা ছিল? পুলিশের দ্বিতীয় ধাক্কা তখন লাগে যখন তারা জিজ্ঞাসাবাদ করার জন্য পারুলের বাড়িতে যায় আর জানতে পারে যে ও এখন এখানে নেই। সে পুনরায় তার আগের স্বামী আনন্দ মিস্ত্রির কাছে ফিরে গেছে, আর আনন্দ পারুলের এই খারাপ সময়ে তার পাশে দাঁড়িয়েছে। তাহলে বিনোদ চৌহানের এই হত্যার পিছনে লুকোনো উদ্দেশ্যটা কি ছিল? এবার তারপর কিছু তো এমন আছে যা এখনো সামনে আসেনি। কোনো গোপন স্বার্থ, কোনো হিডেন এজেন্ডা তো নিশ্চয়ই আছে এই খুনের পিছনে, যেটা লুকিয়ে ফেলা হয়েছে। স্যার, এই কেসে আমার পারুল সোলাঙ্কির উপর সন্দেহ হচ্ছে। এমন কিছু ব্যাপার আছে যেটা ও লুকোচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। ওই লোকগুলো পারুলের কোনো ক্ষতি করেনি, ওকে এমনিই ছেড়ে দিল। কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে এর পেছনে। হ্যালো। হ্যালো মিস্ত্রি বাবু। হ্যাঁ বলছি। ক্রাইম ব্রাঞ্চ থেকে গিরিশ মোদি বলছি। হ্যাঁ স্যার বলুন। তোমার সাথে আমার দেখা করতে হবে, অফিসে চলে এসো। কখন আসতে পারবে? স্যার দুপুরবেলায় আসবো, 2টো থেকে যে একটা দোকান বন্ধ থাকে। ঠিক আছে, চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আচ্ছা শোনো, দুপুর 2টোর সময় ঠিক এই সময় পারুলের সাথে কথা বল। স্যার।
আমি খুব চিন্তিত ছিলাম, ভেঙে পড়েছিলাম। তারপর তুমি তোমার পুরনো স্বামীর কাছে ফিরে এলে, যার সঙ্গে তোমার ডিভোর্স হয়ে গিয়েছিল। না, ও এসেছিল আমার কাছে। যা কিছুই হোক স্যার, আমরা তো আগে স্বামী স্ত্রী ছিলাম, আমাদের একটা ছেলেও আছে। আমাদের মধ্যে মতভেদ ছিল, কিন্তু মনোমালিন্য ছিল না। এখনো হয়তো কিছুটা ভালোবাসা বাকি ও আছে। তুমি ওকে আশা দেখাতে গিয়েছিলে? আমি ওর দুঃখ ভাগ করে নিতে গেছিলাম। পারুল কেমন আছে মা? ও ভালো নেই, খুব কষ্টে আছে। আসলে হয়তো আমার খুশি হওয়া উচিত তোমার এই অবস্থা দেখে, কিন্তু সত্যি কথা বলছি পারুল, আমি খুব কষ্ট পেয়েছি। একটা সময় ছিল যখন আমরা সুখ দুঃখ ভাগ করে নিয়েছি। আমি আগেই তোমাকে এটা বলতে চেয়েছিলাম যে তোমার বিনোদের সাথে মেলামেশাটা ঠিক নয়। বিনোদের মতো মানুষের সাথে তুমি সারা জীবন থাকতে পারবে না, কিন্তু বলতে পারিনি। আর তুমিও তো যেন সিদ্ধান্ত নিয়েছিলে। আমি ভেতরে ভেঙে পড়েছিলাম আনন্দ। আমি জীবনে বাঁচতে চেয়েছিলাম। তোমার জীবনও তোমার সঙ্গে ছিল, আর তোমার জীবন সঙ্গীও তোমার সঙ্গে ছিল। তুমিই চলে গেলে। হর্ষ এখনো এটা মেনে নিতে পারেনি যে তুমি আমাদের ছেড়ে চলে গেছো। ও এখনো তোমার কথা ভাবে। তো তুমি ওকে ফিরিয়ে আনার জন্য রাজি করিয়েই নিয়েছিলে? হ্যাঁ স্যার, হর্ষর জন্যই। ওর জন্যই আমি চেয়েছিলাম যে পারুল ফিরে আসুক। হর্ষর ওপরে খুব বড় প্রভাব পড়েছিল পারুলের চলে যাওয়ার। হর্ষ রান্না করে রেখেছি, তুই গিয়ে জামা কাপড় চেঞ্জ করে নে, যা। তুমি তোমার ছেলের জন্যই ফিরে এসেছো? আমি নিজের জীবন বাঁচতে ফেরত এসেছি। আগে চলে গিয়েছিলে কেন? আমার আর আনন্দর মধ্যে সবকিছু ঠিক ছিল না। কি ঠিক ছিল না? কি নিয়ে ঝগড়া হতো? আমরা একে অপরের সঙ্গে থাকতে পারছিলাম। বিয়ের ঠিক 14 বছর পরেই কথাটা তোমার মাথায় এলো? কখনো কখনো অনেক সময় লেগে যায় এই জিনিসটা বুঝতে, যে যেটা আমরা ভাবি সেটা সবসময় হয় না। কিন্তু যেটা ঠিক নয় সেটা ঠিক করার জন্য খুব কম সময় লাগে। আর পারুলি ফিরে এসেছিল তোমার কাছে? একটা নতুন জীবন খুঁজছিল পারুল, যেটা ওকে পুরোপুরি বরবাদ করে দিয়েছিল। এই দুর্ঘটনায় পুরোপুরি ভেঙে পড়েছিল। এমনিতে বিনোদকে বিয়ে করাটাও একটা দুর্ঘটনাই হতো, কেননা ও গুন্ডা ছিল। একদিন না একদিন ওকে এভাবেই মরতে হতো। কিন্তু বিয়ের সিদ্ধান্ত নেওয়ার সময় পারুলের এই কথাটা একেবারেই মাথায় আসেনি। আমি জানি না ওই তিনজন লোক কে ছিল। আমি ওদের মুখ দেখতে পারিনি, কারণ ওদের মুখ ঢাকা ছিল। আমার ছেলে সবে স্কুল থেকে ফিরেছে, ওর আমাকে দরকার। আমি কি? নিশ্চয়ই। আনন্দ মিস্ত্রি, তাহলে পারুল কি বিনোদকে মেরেছে? এসব কি বলছেন আপনি স্যার? পারুল একটা সাদাসিধে মেয়ে যে একটা ভুল সম্পর্কে ফেঁসে গেছিল, ব্যাস। কিন্তু ও কোনোদিন কাউকে খুন করাতে পারে না স্যার। মা, এবার তো আমাদের মধ্যে কারুর সাথে থাকো। এখানে একলা কি করে থাকবে মা? বাবা হিতেন, বাবা ধবল, আমি এখানে ভালোই আছি, সামলে নেব সবকিছু। মা, তোমার বয়স হয়ে যাচ্ছে, একা পারবে না। বিনোদের সঙ্গে থাকবার জন্য তুমি সবসময় জেদ করতে। এটা জানতে যে ও কেমন সব বেআইনি ধান্দা কারবার করত, কিন্তু এখন তো ও আর নেই মা। এবার তো আমাদের কাছে থাকো। আমি এখানেই ঠিক আছি। বিনোদ খারাপ ছিল, সবসময় খারাপ ছিল,
আমি ওকে বদলাতে পারিনি, পারিনি আমি ওকে বদলাতে। ও কখনো আমাদের কথা শোনেনি, সবসময় নিজের ইচ্ছে মতো চলেছে। এখন তো বোঝা উচিত ওর জীবনে যেটা আসছে সেটা মেনে নিক আর নিজের জীবনটাকে একটু শোধরাক। পারুল, আমি খুব খুশি হয়েছি যে তুমি এই বাড়িতে ফিরে এসেছো। ওখানে বিনোদ আর পারুল আলাদা হয়ে গেল। পারুল বিনোদের সঙ্গে সম্পর্ক করলো, বিনোদ মারা গেল। তারপর পারুল আবার আনন্দর কাছে চলে এলো। এই সব কিছুর মধ্যে কোনো সন্দেহ হচ্ছে না? তার মানে দুজনের আলাদা হওয়ার কোনো নির্দিষ্ট উদ্দেশ্য ছিল, ইচ্ছে করেই ডিভোর্স নেওয়া হয়েছিল। বিনোদ চৌহানের সঙ্গে পারুলের ভালোবাসার একটা প্ল্যান মাফিক পদক্ষেপ ছিল, যাতে বিনোদ ওর প্রেমে পড়ে যায় আর ওকে খুন করা যায়। এরকম কোনো ষড়যন্ত্র হতেই পারে। তোমাকে কি কোথাও ছেড়ে দেবো? আমি তোমার জন্য নিজেকে বদলে ফেলবো। সেদিন থেকে একটাই কথা ভাবছি যে ব্যাস আর নয়। দেখো, এই পারুল আর আনন্দর হিস্ট্রি লেখাও, সব ছোট বড় খবর জোগাড় করো। আমার মনে হচ্ছে এবার নিশ্চয়ই কিছু আমরা পাবো। সত্যিই কি কোনো ষড়যন্ত্র ছিল? তার অতীতের সঙ্গে কি কোনো সম্পর্ক ছিল? বিনোদের মৃত্যুর পর পারুলের হঠাৎ এভাবে তার পুরনো স্বামী আনন্দের কাছে ফিরে আসাটা পুলিশের একটু সন্দেহজনক লাগছিল। যার মৃত্যু হয়েছে তার জীবন অপরাধে পরিপূর্ণ ছিল, কিন্তু তার হত্যার পিছনে কোনো গ্যাংয়ে সামিল না থাকাটা পুলিশের খুব অদ্ভুত লাগছিল। হ্যাঁ বল, কি খবর পেলি? স্যার, পারুল আর আনন্দের বেশ ভালো একটা লাভ স্টোরি ছিল। কিন্তু বিনোদ চৌহানের সঙ্গে কোনো লেনদেন ছিল কি? সেটা তো জানি না স্যার, কিন্তু 14 বছর আগে যখন এদের সম্পর্কটা ছিল তখন দুজনের বাড়ির লোকের সাথে খুব ঝগড়া হয়েছিল। আনন্দের বয়স ছিল 26 আর পারুলের বয়স ছিল ওই 20 বছর। আমি না বুঝতেই পারছি না, যদি বাবা আমাদের সম্পর্কে সবকিছু জেনে যান তাহলে উনি কি বলবেন? কোনো না কোনো দিন তো জানতে পারবেনি পারুল। বলে দেবো ওনাদের? আমি বলবো না তুমি আমার সঙ্গে যাবে? হ্যাঁ, আমি আসবো। প্রথমে তোমার বাবার সাথে কথা বলবো, তারপরে আমার বাবাকে বলবো। তৈরি থেকো, দুজনে লাফিয়ে উঠবে। বাবা! ওর সাহস কি করে হলো আমার বাড়িতে এসে তোকে বিয়ে করতে চাওয়ার? আমরা একে অপরকে ভালোবাসি আর আমরা একে অপরকে বিয়ে করতে চাই। বাবা! নির্লজ্জ! ওই ছোট জাতের সঙ্গে সম্পর্ক করব আমি? লোকে আমার গায়ে থুতু দেবে। যা হয় হোক, বিয়ে যদি করতেই হয় তো ওকেই করব। শোন, গলা টিপে মেরে ফেলবো বলে দিচ্ছি যদি তুই আর একবারে কথা বলিস। এত পরিশ্রম করার কোনো দরকার নেই। যদি আমার বিয়ে ওর সঙ্গে না হয় তাহলে আমি নিজেই নিজেকে মেরে ফেলবো। কতবার বেড়েছিস, মানিজ্জত ধুলোয় মেশাবি তাই না? শুনে রাখ, আমিও ভুলে যাবো আমার কোনো মেয়ে আছে। উনি তো ঠিকই বলেছেন পারুল। সবসময় কি বড়দের কথার অমান্য করতে হবে? সবসময় তোর ইচ্ছা চলবে? মা, যদি তুমি আর বাবা আমার কথা মেনে নাও তাহলে আমার জেদ করার কোনো প্রয়োজন হয় না। ওকে বিয়ে করে তুই সমাজে আমাদের মাথা নিচু করে দিতে চাস? এই সম্বন্ধের জন্য ওর বাড়ির লোকও রাজি হবে না, তুই দেখে নিস। বাবা, আমি পারুলকে খুব ভালোবাসি আর আমি ওর সঙ্গেই বিয়ে করব। যখন তুই এটা ঠিকই করে নিয়েছিস তাহলে আমাকে জিজ্ঞেস করছিস কেন? দেখ বাবা, সমাজে আমাদেরও কিছু সম্মান আছে। তোরা দুজন সেটা মাটিতে মিশেই শান্তি পাবি। দেখ, তুই যা করতে চাস কর, আমি এই সম্পর্কটা মেনে নিতে পারছি না। আর আমিও কোনো অবস্থাতে পারুলকে ছাড়তে পারবো না। ঠিক আছে, তুই ভুলে যা তোর কোনো মা বাবা আছে। আনন্দ এরকম রেগে গিয়ে কি করবে? কিছু তো একটা ভাবতেই হবে, তাই না? আমি জানি পারুল, আমাদের এখন সেটাই করতে হবে যেটা আমাদের ঠিক মনে হয়।
মানে আমরা আমাদের মা বাবার বিরুদ্ধে যাব? যদি আমরা এটা করি তাহলে ওরা কখনোই আমাদের মুখ দেখবে না। নিজের বাড়ির সঙ্গে এত ঝগড়া করে ওরা বিয়ে করলো, আর 14 বছরে এমন কি হলো যে ওরা আলাদা হয়ে গেল? সারা জীবন কি একরকম থাকে নাকি? যখন মানুষের পা আকাশ থেকে মাটিতে পড়ে না, তখনই জীবনের আসল মানেটা বোঝা যায়, সবারই প্রয়োজনীয়তাটা বাড়ে। আমার মা বাবা আমাদের বিয়েটা মেনে নিয়েছেন। বিয়ে না হয় মেনে নিয়েছে, কিন্তু আমাদের তো মানেনি না। আমাকে তো মানেনি, বলে দিলেন আলাদা হয়ে থাকতে। হ্যাঁ, তো তোমার মা বাবা আলাদা কি করেছেন? আনন্দ, আমি মা হয়ে গেছি, আর এখন আমি বুঝতে পারি আমার মা বাবার মনের কথা। ওনাদের বয়স হয়েছে, ওনাদের আমাকে প্রয়োজন, আর আমারও তো মনে পড়ে ওনাদের কথা। তুমি খুব ভালো করে জানো তোমার বাবা আমাকে দুচক্ষে দেখতে পারেন না। হ্যাঁ, কিন্তু এই জন্য তো আমরা আলাদা হতে পারি না। আর আগেও ওনাদের কথা অনুযায়ী আমরা আলাদা হইনি। এখন আমি ওনাদের সঙ্গে দেখা করতে গেলে খারাপটা কোথায় আনন্দ? আমার মা বাবা ওনারা। আমি বললাম না তুমি ওদের সঙ্গে দেখা করবে না, ব্যাস। কেন দেখা করব না? মানে হর্ষ পরিবারের সঙ্গে দেখা করবে, দাদু দিদার ভালোবাসা পাবে, আর এমনিতেও আনন্দ। ওনাদের এখন আমাদের একসঙ্গে থাকা নিয়ে কোনো অসুবিধা নেই। এত সময় কেটে গেছে, অনেক কিছু বদলে গেছে, কিন্তু তুমি একদম বদলাতে চাও না। না, পাল্টাবো না, পাল্টাতে চাইও না। আমি যাচ্ছি। কোথায়? এই বাড়ি থেকে দূরে। বাড়ি থেকে দূরে মানে? তোমার থেকে দূরে। আমি তোমার জন্য আমার বাড়ি ছেড়েছি, আমার মা বাবাকে ছেড়েছি তোমার সঙ্গে সংসার করার জন্য। আর আমিও একই কাজ করেছি আনন্দ। সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমি এখানে এসেছিলাম। আর এইভাবেই ছেড়ে ছুড়ে চলে যাবে? আমি ডিভোর্স চাই, আমি তোমার সঙ্গে থাকতে চাই না, ব্যাস। ঠিক আছে, যাও, আমিও থাকবো না তোমার সঙ্গে। কিন্তু একটা কথা মনে রেখো, আমি হর্ষকে নিয়ে যেতে দেব না, ও আমার ছেলে। কিন্তু এসবের মধ্যে বিনোদ চৌহান কি করে এলো? স্যার, প্রথমে আনন্দ আর পারুল ডিভোর্সের আর্জি করে, তারপর পারুলের সঙ্গে আনন্দের দেখা হয়, ওরা ডিভোর্সের জন্য অপেক্ষা করে, তারপর বিয়ের তৈয়ারি শুরু হয়। গল্পটা ঠিক এরকমই নাকি আরো অনেক কিছু আছে যা আমরা এখনো বুঝতে পারি? স্যার, আমরা এখনো ওই সূত্রটা খুঁজে পাইনি যেখান থেকে আমরা বুঝতে পারি যে বিয়ের ঠিক 4 দিন আগে বিনোদ চৌহান কেন খুন হলো। না স্যার, যতটুকু আমার মনে আছে পারুল বা তার বাড়ির লোকের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ ছিল না। আসলে পারুল আর বিনোদের বিয়ের কথা আমরা অনেক পরে জানতে পেরেছিলাম, যখন ওরা সিদ্ধান্ত নিয়েছিল তারপর। এটা একটা ছোট শহর। যখন পারুল আর আনন্দ লাভ ম্যারেজ হলো তখন আত্মীয় স্বজনের মধ্যে ঝামেলা হয়েছিল, আপনি নিশ্চয়ই জানেন। কিন্তু স্যার, কিছু কথা ঘরের 4 দেওয়ালের বাইরে আসে না, তা সে আমাদের নিজেদের গোষ্ঠীর মধ্যে যা কিছু হোক না কেন। হ্যাঁ, সেই সময় কিছু গুজগুজ ফুসফুস হয়েছিল, তবে এতটা নয় যে শহরের সব লোক জেনে যাবে। একই কথা আর কতবার বলবো আমি স্যার? যদি একটুও জানতে পারতাম যে কি হতে চলেছে তাহলে বিনোদদার সঙ্গে থাকতাম আমরা। এটা কি হতে পারে যে বিনোদ পারুলকে আগে থেকেই চিনত, ওদের দুজনের আলাদা হয়ে যাওয়ার আগে থেকেই? এমন কোনো ব্যাপার বা পুরনো কারণ যার থেকে ঝগড়া হলো? নাকি পারুল আর আনন্দর আলাদা হয়ে যাওয়ার পিছনে বিনোদ ছিল? নাকি অন্য কোনো কারণ ছিল পারুলের বিনোদের প্রতি প্রতিশোধ নেওয়ার? না স্যার, আপনি কি যে বলছেন? আমরা যদ্দূর জানি বিনোদদা তো পারুল বৌদিকে চিনতই না। জামিনে ছাড়া পাওয়ার পর বিনোদদা প্রথম পারুল বৌদির সঙ্গে দেখা করলো। এদের আগে ওদের দুজনের মধ্যে কিচ্ছু ছিল না স্যার। স্যার, পারুলের ফোন রেকর্ড চেক করা হয়েছে, কিছুই পাওয়া যায়নি। কিছু মাথায় ঢুকছে না। 3 জন খুন করে চলে গেল, আর কেউ জানতেও পারলো না যে তারা কারা। কোথা থেকে এসেছিল 3 জন? ওকে কেন মারলো? আচ্ছা শোনো, এই বিনোদ চৌহানের কেসটা আমরা সলভ করতে পারবো নাকি আমরা গোল গোল চক্করই কাটতে থাকবো? স্যার, এটা কোনো ইন্টারনাল গ্যাং ওয়ার হতে পারে বা কোনো অজানা ষড়যন্ত্র।
হতে পারে ওদেরকে বাইরে থেকে ডেকে আনা হয়েছিল। 3 জন লোক যাদের কেউ চেনে না, এলো, কাজ করলো আর চলে গেল। না উদ্দেশ্য জানা গেল, না কোনো সূত্র পাওয়া গেল। এই কেসটা কি সমাধান না হয়েই থেকে যাবে? হামলাকারী বা যাদের দিয়ে হত্যা করানো হয়েছে তাদের কোনো সূত্র পাওয়া যাচ্ছিল না। কোনো পুরনো শত্রুতার ছায়াও এখনো পর্যন্ত দেখা যায়নি। হঠাৎ করেই এমন এক দৃশ্য সামনে এলো যেটা এতদিন পর্যন্ত কারো নজরেই আসেনি। যা কিছুই হোক স্যার, আমরা তো আগে স্বামী স্ত্রী ছিলাম, আমাদের একটা ছেলেও আছে। হ্যাঁ স্যার, হর্ষর জন্যই, ওর জন্যই আমি চেয়েছিলাম যে পারুল ফিরে আসুক। একটা নতুন জীবন খুঁজছিল পারুল, যেটা ওকে পুরোপুরি বরবাদ করে দিয়েছিল। স্যার, আচ্ছা দেখো, আমার মনে হচ্ছে এই কেসটাকে আমরা ভুল পথে চালনা করছি। একটা অ্যাঙ্গেল তো আমরা এখনো দেখিনি। পারুল আনন্দকে ছেড়ে দিয়েছিল, এমনও তো হতে পারে যে আনন্দ এটা চেয়েছিল যে পারুল আর বিনোদের বিয়ে না হয়, কিন্তু নিজের ইচ্ছায় পারুলকে ডিভোর্স দিয়েছিল। তবুও হ্যাঁ, এই অ্যাঙ্গেলের ব্যাপারে তো আমরা ভাবিনি। আচ্ছা শোনো, এই 3 জন হামলাকারীর সঙ্গে আনন্দর কোনো একটা সম্পর্ক থেকে থাকতে পারে, খোঁজ নাও। স্যার, আনন্দর সঙ্গে পারুলের অনেক মাস কোনো কথা হয়নি, এমন কোনো কল রেকর্ডসও নেই যাতে ওকে সন্দেহ করা যায়। যদি আনন্দই এই খুনের ষড়যন্ত্র করত, তাহলে ওর কল রেকর্ডসে নিশ্চয়ই কোনো সূত্র পেতাম, ওই খুনিদের করা কোনো কল খুনের আগে বা পরে। কিন্তু এখানে খুনের 2 দিন আগে বা 3 দিন পর পর্যন্ত আনন্দর ফোন থেকে কারুর সঙ্গে কোনো কথা বলেনি। স্যার, আচ্ছা ওই ফোন রেকর্ডস নিয়ে এসো, আমাকে আবার চেক করতে হবে। স্যার, মার্ডারের 2 দিন আগে থেকে 3 দিন পরে পর্যন্ত কোনো ফোন কলস নেই? ইয়েস স্যার। 5 দিন কারোর সঙ্গে কোনো কথা হয়নি? হ্যাঁ স্যার। তার মানে ওর ফোন বন্ধ করে দিয়েছিল? হতে পারে স্যার। আমি পারুল আর বিনোদের বিয়ের কার্ড পেয়েছিলাম। ও পুরো শহরকে নেমন্তন্ন করেছিল, আর লোকেরা তো যেন উল্টোপাল্টা কথা বলার সুযোগ পেয়ে গেছিল। সবাই এসে আমাকে জিজ্ঞেস করতো, এসব কি হচ্ছে আনন্দদা, শুনেছো আনন্দদা, তুমি সব জানতে নাকি আনন্দদা? তো আমার কাউকে কিছু বলার ছিল না, তাই ফোন বন্ধ করে দিয়েছিলাম। তোমার খুব খারাপ লেগেছিল যে পারুল কাউকে বিয়ে করছে? আমি কারোর সাথে কথা বলতে চাইছিলাম না, কাউকে বলতে চাইছিলাম না যে আমরা কেন আলাদা হয়েছি। ও মিথ্যে কথা বলছে। ওর চোখের দৃষ্টিতে এটা স্পষ্ট যে ও একটা ধাক্কা খেয়েছিল এ ব্যাপারে। 5 দিন কোনো কথা নেই। ও এটা বলতে চায় যে ও কারোর সাথে কথা বলতে চাইছিল না। আমার মনে হচ্ছে ও জেনে বুঝে এটা করেছে, যাতে খুনির সাথে ওর কোনো কথা না হয় আর ওকে কেউ সন্দেহ করতে না পারে। কিন্তু স্যার, ওর ফোনে এর আগেও এমন কোনো কল নেই যাতে ওর উপর সন্দেহ করা যায়। সমস্ত কিছুই ও চালাকির সাথে করেছে।
স্যার, আপনার সন্দেহই ঠিক হয়েছে। বিনোদ চৌহানের মার্ডারের 3 দিন আগে প্রায় 113টা নতুন সিম কার্ড কেনা হয়েছিল। আর ওর মধ্যে একটা নাম আনন্দ মিস্ত্রির। ইয়েস স্যার। দেখো, আমাদের প্রথম থেকে এভাবে চিন্তা করতে হতো, আর প্রথম থেকে আমরা এগুলো ভাবিনি। হ্যাঁ স্যার, এটাই সেই লোক যে সিমটা কিনেছিল, একদম নিশ্চিত। দাদা, এটা কতদিনে চালু হবে? প্রায় 4 দিনের মধ্যে হয়ে যাবে। হয়ে যাবে না? হ্যাঁ, ঠিক আছে। থ্যাঙ্কস। হ্যাঁ, ঠিক আছে স্যার। যাদের সঙ্গে আনন্দ কথা বলেছিল তাদের একজনের নাম ফুলজি, এই পাশের গ্রামেই শ্রমিকের কাজ করে। ওকে নিয়ে এসো। আরে কোথায় নিয়ে যাচ্ছেন? কি করেছি আমি সেটা তো বলবেন। আরে স্যার, বল, তোর সাথে আরো 2জন ছিল। বল, কারা ছিল? বিলাস আর কন্দর্প। কোথায় পাবো? ছেড়ে দিন স্যার। স্যার কি হয়েছে স্যার? স্যার কি হয়েছে বলুন না। আরে আমি তো কিছু করিনি স্যার। স্যার কি হয়েছে স্যার? স্যার স্যার আমি কিছু করিনি স্যার। কি হয়েছে? তোমার শরীর ঠিক মনে হচ্ছে না। আনন্দ, আমাকে বলো, সবকিছু ঠিক আছে তো? আমি কখনো ভাবিনি পারুল যে তুমি আমাকে ছেড়ে এভাবে চলে যাবে। মনে আছে যখন আমরা লুকিয়ে লুকিয়ে দেখা করতাম? এটাই ভেবেছিলাম আমি। মা বাবা পালন করুক, দুনিয়ার বাকি লোকেরা যা খুশি বলুক, আমরা একসাথে থাকবো। এখন তো আমি ফিরে এসেছি। তুমি ছাড়াছাড়ি কেন করেছিলে? আনন্দ, তুমিও তো এটাই চেয়েছিলে। না, আমি এটা চাইনি। আমি এটা জানতাম না যে তুমি অন্য কাউকে বিয়ে করলে আমি এতটা কষ্ট পাবো। তুমি এই সম্পর্কে আমাকে আগে কখনো কিছুই বলনি। আমি ভাবছিলাম যে তুমি নিজে কেন এই কথাটা বুঝলে না। হর্ষকে রোজ দেখতাম আমি। আমাদের আলাদা হওয়া নাও বুঝতে পারছিল, নাও সহ্য করতে পারছিল। সারাদিন শুধু এটাই চিন্তা করতাম, কি করে করব, হর্ষকে কি করে সামলাবো, সংসার কি করে সামলাবো। তুমি তো জোর করে ওকে নিজের কাছে রেখেছিলে। আমি তোকে নিয়ে যেতেই চেয়েছিলাম। আমি এটা জানতাম না ছাড়াছাড়ি হওয়ার সঙ্গে সঙ্গে তুমি অন্য কাউকে বিয়ে করার ব্যবস্থা করে ফেলবে। আমি নিজের জীবনটা বাঁচতে চেয়েছিলাম আনন্দ। আর বিনোদের সঙ্গে দেখা হওয়ার পর আমার মনে হলো যে আমি আমার জীবন আবার ভালো করে বাঁচতে পারবো। আর আমি কি করে সহ্য করতে পারতাম তোমার সাথে অন্য কারোর বিয়ে হচ্ছে দেখে? মাথা গরম হয়ে গেছিল আমার তোমার আর ওর বিয়ের কার্ড দেখে। শহরের সবাই আমাকে জিজ্ঞেস করেছে কি হয়েছে, পারুল তোমাকে কেন ছেড়ে চলে গেছে, ও অন্য কাউকে কেন বিয়ে করছে। কোনো উত্তর ছিল না আমার কাছে। হর্ষর উপর দিয়ে কি যাচ্ছিল কিছু জানো তুমি? আনন্দ, বিনোদকে তুমিই মারোনি তো? আনন্দদা, আজ কোনো কাজ পাইনি, টাকাটা কাল দিয়ে দেবো। ফুলজি, তুমি জানো আমি ধার বাকির কারবার করি না। আনন্দদা, আমি তো আর পালিয়ে যাচ্ছি না, টাকাটা ঠিকই দিয়ে দেবো। কাল মনে করে দিয়ে দিও। ফুলজি, এদিকে এসো একটু। হ্যাঁ আনন্দদা। তুমি আমার একটা কাজ করবে?
দাদা আমি একজন দিনমজুর, কাজে খোঁজ করে বেড়াচ্ছি, কাজকে না বলবো কি করে বলুন? আনন্দদা, আরে বিনোদদা কি সাংঘাতিক মানুষ, আপনি ঠিকঠাক জানেন তো নাকি? দেখ, ও তোকে কোনো সন্দেহ করবে না, তোর থেকে কোনো বিপদ হতে পারে ও ভাবতেই পারবে না। আর আমি আছি না, আমি বলে দেবো এগুলো কখন করতে হবে, ঠিক আছে? ঠিকঠাকভাবে হয়ে যাবে সব। আর এমনিতেও আমি শুনেছি এসব খারাপ কাজেও ছেড়ে দিচ্ছে। না আনন্দদা, আমার ভয় করছে। কিন্তু কাউকে সঙ্গে নিয়ে যাস, কেউ পরিচিত নিশ্চয়ই আছে তো। হ্যাঁ, আর তোকে বিনা পয়সা করতে বলছি নাকি? দেখ, এত টাকা দেবো যে 1 বছর আরামে কেটে যাবে। ব্যাপারটা বোঝ ফুলজি, আমি চাই না যে আমার বউ ওর বউ হোক। লোকে তো আমাকে ছিছি করবে। 1 বছরের টাকা, আর যখন চাইবি আমার দোকান থেকে রেশন নিয়ে নিবি। আনন্দদা, এ হলো বিলাস আর এই কন্দর্প, এরা দুজনেও আমার মতোই দিনমজুরি করে খায়। ঠিক আছে, আমি সবাইকে টাকা দেব। হ্যাঁ, আর ফোন করে বলবো কখন কাজটা করতে হবে। তোর নাম্বারটা দে আমাকে। 444567865। দেখ, ঠিক আছে, তাহলে আমি এই নাম্বার থেকে ফোন করে বলবো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ আনন্দদা, ঠিক আছে, চল। সেদিন আমি ফুলজিকে তোমার পিছু নিতে বলেছিলাম। তোমরা আশিসের দোকান থেকে গয়না কিনেছিলে। শোন, তুই মরিকানাল গ্রামে গিয়ে সবাইকে নেমন্তন্ন করে আয়। হয়ে যাবে বিনোদ? হ্যাঁ, আর মনে করে সবাইকে কার্ড দিবি, কেউ যেন আমার বিয়েতে আসতে একদম ভয় না পায়। আমি ফুলজি আর বাকি দুজনকে ওই রাতে হামলা করার জন্য বলি। আমরা আজ রাতেই ওদের খালাস করে দেব। পুলিশ আমাকে সন্দেহ করে, আর আমার মনে হয় যে ওরা তাড়াতাড়ি আমাকে ধরে ফেলবে। না, পারুল কিছু জানে না। আমি এইসব নিজের ইজ্জত বাঁচানোর জন্য করেছি। ও স্বেচ্ছায় আমাকে ডিভোর্স দিয়েছিল। আমি জানতাম না যে ও আমার বিয়ে নিয়ে এত চিন্তিত ছিল। তোরা দুজন সবসময় তাই করেছিস যেটা তোরা ঠিক ভেবেছিস। স্বামী স্ত্রীতে ঝগড়া হয়, মনোমালিন্য হয়, কিন্তু সংসারটা গুছিয়ে রাখা দুজনারই কাজ। তোদের দুজনের একসঙ্গে বসে সব ঠিক করে নেওয়া উচিত ছিল। আরে আলোচনায় সবকিছু ঠিক হয়ে যায়, কিন্তু এটার অর্থ কি? কি করা উচিত ছিল আর কি করলি তোরা? আর এখন যা হয়েছে, এখন তোকে বাকি জীবনটা এইভাবেই কাটাতে হবে। মা, পারুলের প্রথমবারের এই বিয়েটা আটকানো উচিত ছিল। ও চাইতো না ও আর একবার বিয়ে করুক। ওই তো বিনোদকে খুন করিয়েছিল। আমার একটা ব্যাপার কিছুতেই মাথায় ঢুকছে না, যে যখন বিনোদদা প্রেমেই আর ওকে বিয়ে করবে বলে ঠিকও করেছিল, আর এই লাইনটাও ছাড়বে বলে ঠিক করলো, তখনই মার্ডার হয়ে গেল। আর এই মার্ডারটা পারুল বৌদির স্বামীই করালো।
এই খুনের মাস্টারমাইন্ড আনন্দ মিস্ত্রি আর তার 3 সঙ্গী বিলাস, ফুলজি আর কন্দর্প এখন পুলিশ হেফাজতে আছে। তাদের বিরুদ্ধে মামলা চলছে। পুলিশ এই কেসটা গভীরভাবে তদন্ত করে জানতে পারে যে পারুলের বিনোদ চৌহানের মার্ডারের ষড়যন্ত্রের বিষয়ে কিচ্ছু জানা ছিল না। পারুল এখন তার ছেলে হর্ষের সঙ্গে তার মা বাবার কাছে থাকে। বিনোদের মা এখন তার বাকি 2 ছেলের সঙ্গে থাকেন। আনন্দ কখনো এই ধরনের ষড়যন্ত্র করতে পারে এটা ভাবাই যায়নি, কেননা ওর সঙ্গে বিনোদ চৌহানের না কোনো সম্পর্ক ছিল, না কোনো যোগাযোগ। কেউ ভাবতেও পারেনি যে পারুলকে পুনরায় ফিরে পেতে আনন্দ এইসব কিছু করেছে, কেননা দুজনেই নিজেদের ইচ্ছেতেই ডিভোর্স করেছিল। এই কেসের দুটো দিকেই একটা প্রেম কাহিনী ছিল, 1 আনন্দ আর পারুলের মধ্যে, আর 2 বিনোদ এবং পারুলের মধ্যে। কিন্তু দুটো কাহিনীরই শেষ দুঃখজনক ছিল। আবেগের দুর্বলতার কাছে অভিজ্ঞতা হেরে গেল, হিংসা অপরাধের রাস্তা বেছে নিল। আনন্দের মাথায় কি চলছিল, সে কি উদ্দেশ্যে চিন্তাভাবনা করছিল, পারুল সেটা বুঝতে পারেনি। কিন্তু সবচেয়ে বেশি আঘাত পেয়েছিল নিরীহ ছেলে হর্ষ। ডিভোর্সের কারণে যে তার মাকে হারিয়েছিল, আর এখন তার বাবা গারদের পিছনে। প্রেম কাহিনী আর হিংসা এবং অপরাধের জটিল আবর্তে ফেসে গেল একটা নির্দোষ বাচ্চা, যার আঘাতের গভীরতা কেউ জানতে পারবে না। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন সঠিক সময়ে সঠিক পদক্ষেপ। সতর্ক থাকবেন। জয়।